খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বাংলাদেশের রাজনীতির এবং দেশের একটা খুব টার্নিং ইস্যুতে খুবই খুবই জরুরি একটা আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। এবং এখন পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া কোথাও এই বিষয়টি আলাপ হয়নি, তেমন ভাবে উঠেনি। বাট ঘটনা সত্য, আমাদের সোর্স আমাদেরকে শতভাগ নিশ্চিত করেছে এই সরকার সবকিছু ভজগট পাকিয়ে, সব দিকে গ্যাঞ্জাম লাগিয়ে, একেবারে দেশের সর্বনাশের একেবারে কোনায় দাঁড় করিয়ে তারা এখন শেষ পর্যন্ত এসে নিজেদের রক্ষার জন্য, নিজেদের বাঁচার জন্য, নিজেদের এক্সিটের প্রয়োজনে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এবং ম্যাটিকুলাস ডিজাইনে যেসব অন্যায় অপরাধ হয়েছে সেগুলো থেকে পার পাওয়ার জন্য এই সময়ে এসে এবং তাদের নির্বাচন নিয়ে তাদের চেহারা, তাদের মুখোশ উন্মোচনের জন্য দেশে আবার বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পায়তারা শুরু করেছে। আমি সরকারের চেয়ে বলবো সে ম্যাটিকুলাস ডিজাইনের যারা পার্ট তাদের মধ্যে এটা বেশি, এবং সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য যদি বলি জামাতে ইসলাম, যদি বলি হিজবুত তাহরির, যদি বলি এনসিপি, যদি বলি বৈষম্য বিরোধী যে ব্যানার হয়েছিল, তাদের মধ্যে থেকে একটা শক্ত চাপ তৈরি হয়েছে এখন আবার বিপ্লবী সরকার গঠনের জন্য, এই সরকারকেই একটি বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আমি বলি, মন গড়া কথা না, আপনাদের সঙ্গে এখন যখন আলাপ করছি 15 অক্টোবর 2025 রাত 8টার কিছু পরে, তার কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিং শেষ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এবং সেই মিটিং থেকে বের হয়ে এসে সেই ঐকমত্য কমিশনের মিটিং এ থাকা একটি রাজনৈতিক দলের প্রধান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে হ্যাঁ, ঐকমত্য কমিশনের মিটিং এ নিয়ে কোনো আলাপ হচ্ছে না, বা এরকম আলাপ আজকেও কোনো কিছু উঠেনি, ডক্টর ইউনূস সেরকম কোনো প্রস্তাব দেননি। তবে ভেতরে ভেতরে বিপ্লবী সরকার গঠনের জন্য একটি বড় পায়তারা চলছে, এবং সেই পায়তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে। এই সময়ে এসে এখন একটি বিপ্লবী সরকার গঠন হলে আগামী নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে 15 অক্টোবর, সেই তারিখের কি হবে, এবং আলটিমেটলি একটি বিপ্লবী সরকার যখন গঠন হবে তখন আনলিমিটেড একটি টাইম, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন ওঠে যে তারা 2 বছর পার করে দিচ্ছে বা 1.5 বছর পার করে দিচ্ছে, 1 বছর পার হয়ে চলে আসছে, একটা প্রেশার চলে যাও। কিন্তু একটা বিপ্লবী সরকার যদি গঠন হয় তাহলে সেইটা চলে যাওয়ার তেমন একটা ইস্যু থাকবে না। ফলে কি ঘুরে ফিরে আবার এমন হচ্ছে যে 5 বছরের জন্য এই সরকার চাই, 10 বছরের জন্য এই সরকার চাই। এই বিপ্লবী সরকার কেবলমাত্র এই সরকারি কাগজ কলমে একটা শুধু চেঞ্জ হয়ে যাবে। সেটার জন্য আবারও গতবারের মতন আমি জানি না উচ্চ আদালতের কোন একটা রেফারেন্স আমাদের সামনে দাঁড় করানো হবে কিনা। তবে আমি আবারও বলছি যে আমাদের মন গড়া কথা না, এই সরকার যেই সব রাজনৈতিক দল নিয়ে আলাপ করে সেই সব রাজনৈতিক দলই আমাদেরকে নিশ্চিত করেছে যে হ্যাঁ, বিপ্লবী সরকারের জন্য একটা প্রেশার আছে। কারণ এই যে জুলাই সনদ, এবং এই সনদ হলে পরে এটা বাস্তবায়ন হবে কিনা, এই সনদ সামনে ভোটের মাধ্যমে যারা এই জুলাই সনদ চায় মেইনলি, তারা কেউ তো ভোটের রাজত্ব করতে পারবে না। ফলে এই দলটা, এই অংশটা, তারা এখন একটা বিপ্লবী সরকারের মোটিভ নিয়ে আগানোর জন্যই পায়তারা করছে বলে আমাদেরকে রাজনৈতিক দলগুলোর নেতারা নিশ্চিত করেছেন। এই লড়াইয়ে ভারতকে পাশে চাইল আমেরিকা। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট জানালেন, বিশ্বজুড়ে বিরল খনিজের উপর চীনা আধিপত্য শেষ করতে ভারত সহ গোটা ইউরোপের সমর্থন চায়। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, চীনের তরফে বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতির উপর বিরাট ধাক্কা। এই লড়াই চীন বনাম সমগ্র বিশ্বের। রপ্তানি নিয়ন্ত্রণ আগামী মাস থেকে কার্যকর করতে চলেছে চীন। আমরা জানি না কেন এই পদক্ষেপ নিচ্ছে তারা, তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি আমরা। ট্রাম্পের এই সহকর্মী আরো জানান, আমেরিকা চীনকে কোনোভাবেই এই বিরল খনিজকে অস্ত্রে পরিণত করতে দেবে না। ওরা বিশ্বের সমস্ত সরবরাহ শৃঙ্খলের উপর বন্দুক টেনে ধরছে। আমেরিকা কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে তা জানতে চাওয়া হলে, চীনের বিরুদ্ধে একজোট হয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকা ইতিমধ্যে ভারত, ইউরোপ ও এশিয়া দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। এই লড়াইয়ে সকলকে পাশে চাইছে আমেরিকা। উল্লেখ্য, বিরল খনিজ রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 9 অক্টোবর চীনের তরফ থেকে জারি করা নির্দেশিকা অনুযায়ী 0.1% বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে সরকারকে অনুমতি নিতে হবে। বিদেশি সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না। নতুন কিছু খনিজও যুক্ত হয়েছে নিষেধাজ্ঞা তালিকায়। এতেই বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হলো এই বিরল খনিজ, এবং এই বিরল খনিজের
90% চীনের নিয়ন্ত্রণে। প্রযুক্তি ক্ষেত্রে এই খনিজ ছাড়া কল্পনাই করা যায় না। অত্যাধুনিক সামরিক অস্ত্রের মূল ভিত্তি এই খনিজ। এদিকে বর্তমানে বিরল খনিজে বিশ্বের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছে চীন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ মজুদ রয়েছে চীনে, 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে ব্রাজিলের রয়েছে 21 মিলিয়ন মেট্রিক টন। তৃতীয় স্থানে রয়েছে ভারতে 6.9 মিলিয়ন মেট্রিক টন। তবে চীন বিশ্বের 70% বিরল খনিজ খনন এবং 90% বেশি প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় চীনকে শিক্ষা দিতে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন 1 নভেম্বর থেকে চাইনিজ পণ্যের উপর অতিরিক্ত 100% শুল্ক আরোপ করা হবে। বৃহস্পতিবার চীন বিরল খনিজ রপ্তানির উপর এক প্রকার নিয়ন্ত্রণ আরোপ করল। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর 100% শুল্ক আরোপ করল। সব মিলিয়ে আগামী 1 নভেম্বর থেকে চাইনিজ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হলে 130% শুল্ক দিতে হবে। ট্রাম্প বলেন, চীনের মনোভাব অত্যন্ত আক্রমণাত্মক। আমেরিকা তার শিল্পকে রক্ষা করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে কয়েক ঘন্টা পরে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট শির দিনটি খারাপ কেটেছে। আমরা চীনকে আঘাত করতে চাই না, আমরা তাকে সাহায্য করতে চাই। বেসেন্টও বলেন, বেজিং এর এই পদক্ষেপ কোনোভাবে শক্তি প্রদর্শন নয়, অত্যন্ত দুর্বলতার লক্ষণ। সরবরাহ শৃঙ্খল স্থিতিশীল রাখতে এবং উত্তেজনা কমাতে যা যা করা দরকার আমেরিকা তা করবে। চীনের বিরুদ্ধে লড়াইয়ে এবার ভারতকে পাশে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠতম ব্যক্তি এবং ভারতের আগামী রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত মার্কিন যুক্তরাষ্ট্রের সার্জিও গোরকে গত 9 অক্টোবর ভারতে পাঠিয়েছিলেন এবং তিনি 6 দিনের সফর করে ইতিমধ্যে চলে গেছেন। এবং সার্জিও গোর ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে। গত 11 অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন। ভারতে হওয়া তাদের প্রথম এই বৈঠকে উভয় দেশের জন্য দুর্লভ খনিজের গুরুত্ব নিয়েও কথা হয়েছে, বলেছেন গোর। দুর্লভ খনিজ কিন্তু কথায় কথায় আসছে এবং এই দুর্লভ খনিজের পৃথিবীর 90% খনিজ কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করে। নিজেরা 70% উৎপাদন করে, এর বাইরে আরো 20% মিয়ানমারে এখানে ওখানে যে খনিজ উৎপাদন হয় সেই উৎপাদনেরও নিয়ন্ত্রণ চীনের হাতে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে বিভিন্নভাবে সাইজ করতে চাইছে এবং সাইজ করতে গিয়ে নিজেরাই সাইজ হয়ে যাবার উপক্রম। এই জন্য এখন মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে গেছে, ভারতকে পাশে চায়, ইউরোপকে পাশে চায়। কিন্তু ভারতকে পাশে চাইছে, ভারত কি চাইছে? ভারত নিশ্চয়ই ভারতের উপর যে বাণিজ্য শুল্ক চাপিয়ে রাখা হয়েছে সেই শুল্ক মুক্ত হতে চাইছে, প্রতিযোগিতামূলক শুল্কে আসতে চাইছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে তৎপরতা আছে সেই তৎপরতা থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রকে শর্ত দেবে ভারত। কেউ কেউ বলছেন সার্জিও গোরকে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন পাঠালেন? চীনের খবরদারিটাকে একসাথে মোকাবেলা করার জন্য এবং ভারতের সাথে বাণিজ্য শুল্ক যে সেই শুল্কটা সমাধান বিষয়ে আলাপ করার জন্য। প্রতিরক্ষা এবং দুর্লভ খনিজ নিয়ে আলাপ হয়েছে। প্রতিরক্ষা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। ভারতের প্রতিরক্ষায় বিশেষ করে দুটো সীমান্ত দেশ, একটি পাকিস্তান আর একটি বাংলাদেশ। সার্জিও গোরের সঙ্গে কি বাংলাদেশ বিষয়ে আলাপ হয়েছে? ডোনাল্ড ট্রাম্প কি সার্জিও গোরকে বাংলাদেশ বিষয়ে আলাপ করতেও কি পাঠিয়েছেন? কেউ কেউ বলছেন যে ভারতকে মোটামুটি একটা নিশ্চয়তা দেওয়া হয়ে থাকতে পারে এই সার্জিও গোরের মাধ্যমে যে আমরা তোমাদের পূর্ব সীমান্তে আমরা তেমন কিছু করব না, আমার কোনো খবরদারি থাকবে না। আর ভারত কি চাইবে? ভারত কি পশ্চিম সীমান্ত বিপদগ্রস্ত, পূর্ব সীমান্ত মানে বাংলাদেশ।
এই বাংলাদেশে মার্কিন তৎপরতা এবং একই সাথে মার্কিন তৎপরতা মানে সেখানে পাকিস্তানি তৎপরতাও আছে। ভারত কি চাইবে না যে পাকিস্তানি তৎপরতা মুক্ত হোক? সেই চাওয়া থেকে ভারতের কাছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা চাইতে আসে যে চীনকে ধরতে হবে, চীন যে এই যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা পালন করছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থায় যেতে হবে, কিংবা ভারতকে দিয়ে চীনকে বোঝাতে হবে, সেই বোঝাতে হলে ভারত যদি শর্ত দিয়ে দেয় যে তোমরা পূর্ব সীমান্ত ছেড়ে চলে যাও, তাহলে অবস্থাটা এখন এমন দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সীমান্ত, দ্যাট মিন্স বাংলাদেশ নিয়ে খবরদারি, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা যদি বিশেষ কিছু থাকে, সেই পরিকল্পনা নিয়েও পিছু হটতে হবে বলেই ওয়াকিবহাল মহল মনে করছেন।